হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই জানো যে জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টারের এক্সাম চলছে। তো আজকে আমি সেকেন্ড সেমিস্টারের সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি অর্থাৎ সিসি 2.2 এর যে থিওরির কোশ্চেন এসেছিল সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই বলে দিই, ফুল মার্কস ছিল 40 মার্কস আর টাইম ছিল 2 আওয়ার্স, যেটা তোমরা প্রত্যেকেই জানো। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেনটা কেমন এসেছে আর কী কী কোশ্চেন এসেছে। তো কোশ্চেনটা ডিসকাস করার আগেই প্রথমেই আমি তোমাদেরকে বলি যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কেমন এসেছে। তো আমার মনে হয় কোশ্চেনটা যথেষ্ট ভালো এসেছে। আর মোটামুটি তোমরা ডিসকাশন করলেই বুঝতে পারবে কোশ্চেনটা মোটামুটি ইজি এসেছে বলা যেতে পারে। আর কমন কোশ্চেন এসেছে অনেক, আর নিজের ভাষায় লিখতে পারবে এরকম ধরনেরও কোশ্চেন কিন্তু আছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এসেছে। তো ইউনিট 1 থেকে দেখো কী কোশ্চেন এসেছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্সিয়েট ল্যান্ড ফ্রম সয়েল। তো ভূমি বা ভূপৃষ্ঠ এবং মৃত্তিকার মধ্যে পার্থক্য কী সেটা জানতে চেয়েছে। 3 মার্কসের আছে। তো তোমরা জানো যে ভূমি আমরা কোনটাকে বলি। অ্যাকচুয়ালি পৃথিবী সৃষ্টির পর যে শিলামণ্ডলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ পৃথিবী ক্রমাগত তাপ বিকিরণ করে ঠান্ডা হওয়ার পর যে ভূপৃষ্ঠ বা শিলামণ্ডলের সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ল্যান্ড বলি। আর এই ভূপৃষ্ঠ বরাবর আবহবিকারকৃত গ্রস্ত শিলাচূর্ণ এবং জৈব পদার্থ মিশে যে আনুভূমিক স্তর গঠন করে তাকে আমরা বলি মৃত্তিকা। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। এছাড়াও বিভিন্ন রকম পার্থক্য আছে। যেমন ধরো ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ কোনো রকম জৈব পদার্থের সঞ্চয় হচ্ছে বা হচ্ছে না সেটার উপর নির্ভর করে না তার গুরুত্ব, কিংবা অর্থাৎ উর্বরতা ভূপৃষ্ঠের থাকতেও পারে নাও থাকতে পারে, মানে ভূমির আর কি। কিন্তু সয়েলের ক্ষেত্রে উর্বরতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সয়েলের উর্বরতার উপর বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টর নির্ভর করে। অর্থাৎ আমরা বলতে পারি যে মৃত্তিকা হচ্ছে উদ্ভিদ, সমগ্র উদ্ভিদ জগতের ধারক ও বাহক, এবং মানুষেরও খাদ্য উৎপাদনের ভিত্তি স্থাপন করে মৃত্তিকা। অর্থাৎ আমরা মৃত্তিকার উপরেই কৃষিকাজ করি এবং খাদ্য উৎপাদন করি। তো এরকম বিভিন্ন পয়েন্ট আছে, তোমরা কোনো বইয়েতেও এটা পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট কোশ্চেন ছিল, দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য মেজর ফ্যাক্টরস অফ সয়েল ফর্মেশন। এটা তো খুবই ইজি অ্যান্ড কমন কোশ্চেন। সয়েল ফর্মিং ফ্যাক্টর যেগুলো আমরা জানি যে প্রত্যক্ষ কারণ দুটো থাকে, যথা জলবায়ু আর জীবজগৎ। আর পরোক্ষ কারণ তিনটে থাকে, জনকশিলা, সময় আর ভূপ্রকৃতি। তো এগুলো নিয়ে ডিসকাস করতে হবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, হাউ আর দ্য সয়েল প্রোফাইলস ডেভেলপড। এটা 3 মার্কসের যেহেতু দিয়েছে, অ্যান্ড তারপরে নেক্সটে আবার কোশ্চেন দিয়েছে, দেখো, যে এক্সপ্লেন দ্য সেলেন্ট ফিচার্স অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে আইডিয়াল সয়েল প্রোফাইল যেগুলো, মানে ধরো ও, এ, বি, সি, ডি বা আর, এই 5 ধরনের যে স্তর থাকে সয়েল প্রোফাইলে, সেইগুলোর যে বৈশিষ্ট্য সেটাকে নিয়ে ডিসকাস করতে বলেছে। তো এখানে যেহেতু অলরেডি 7 মার্কসের এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে ডিসকাস করার জন্য, তো প্রথমে যে 3 মার্কসের কোশ্চেন আছে, হাউ আর দ্য সয়েল প্রোফাইলস ডেভেলপড, এটা তোমরা মোটামুটি যদি মৃত্তিকার সংজ্ঞাটা খুব ভালোভাবে দাও তাহলেই এটা অ্যান্সার করা যাবে। অর্থাৎ আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ যখন জৈব পদার্থের সঙ্গে মিশে বিভিন্ন জৈবিক, ভৌতিক, রাসায়নিক পর্যায়ের মধ্য দিয়ে গিয়ে ক্রমপর্যায়ে সুদীর্ঘকাল ধরে যে স্তর সৃষ্টি করে ভূপৃষ্ঠের উপরে, যেটি ভূপৃষ্ঠের সাথে সমান্তরাল বা আনুভূমিকভাবে থাকে, তাকে মৃত্তিকা বলে। অর্থাৎ এখানেই দেখো মৃত্তিকা কীভাবে সৃষ্টি হচ্ছে বা সয়েল প্রোফাইল কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা বলে দিলাম কিছুটা। তারপরে তোমরা বিভিন্ন প্রসেসের যে বিষয়টা সেটা এখানে অ্যাড করতে পারো, যেরকম যান্ত্রিক উপায়ে বলো, যেটা আবহবিকার, রাসায়নিক আবহবিকার, কিংবা ক্যালসিফিকেশন, পর্জোলাইজেশন, এগুলো তোমরা অ্যাড করতে পারো। তো এটা তোমরা নিজের ভাষায় লিখতে পারো এভাবে। তো ইউনিট 1 থেকে যে কোশ্চেনটা এসেছে, যে দুটো কোশ্চেন এসেছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ইজি কোশ্চেনই এসেছে বলে আমার মনে হচ্ছে। তো এবার আমরা যাব ইউনিট 2 এর।
যেখানে দেখো প্রথম কোশ্চেনটা দিয়েছে, এলাবোরেট দ্য ইউএসডিএ স্কিম অফ ওয়ার্ল্ড সয়েল উইথ এক্সাম্পল। তো এটাও খুবই ইজি অ্যান্ড কমন কোশ্চেন, যেটা তোমরা যে কোনো সয়েল বায়োজিওগ্রাফির বইতে পেয়ে যাবে, যে ইউএসডিএ যে শ্রেণীবিভাগটা দিয়েছিল সয়েলে, সেটা কি শ্রেণীবিভাগ ছিল। তো এটাই এখানে লিখতে বলেছে এবং দেখো 8 মার্কসের আছে। আচ্ছা, আর নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে, হোয়াট ইজ ইন্টারজোনাল সয়েল, অর্থাৎ যেটাকে আমরা বলি আঞ্চলিক মৃত্তিকা। তো সেটাও খুব কমন কোশ্চেন। তোমরা জানো যে আঞ্চলিক মৃত্তিকার বলয়ের মধ্যে যে মৃত্তিকা জনক শিলার প্রভাবে সৃষ্টি হয় সেটাকে আমরা ইন্টারজোনাল সয়েল বলে থাকি। তো এটাও খুব কমন কোশ্চেন। আচ্ছা, এবার নেক্সট দেখো, হোয়াট আর দ্য প্রসেস অফ সয়েল ইরোশন। সয়েল ইরোশনের যে প্রসেস, অর্থাৎ মৃত্তিকার কীভাবে ক্ষয় হচ্ছে সেগুলো তোমাদের প্রসেসগুলো বলতে হবে। এটাও দেখবে বইয়েতে আছে। বিভিন্ন ধরনের ক্ষয়, যেমন ধরো পাত ক্ষয়, নালি ক্ষয়, রিল ক্ষয়, র্যাভাইন ক্ষয়, পতন ক্ষয়, কর্দমাক্ত প্রবাহ দ্বারা ক্ষয়, এই সমস্ত ক্ষয়ের যে প্রসেসগুলো সেগুলো তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা দেখো, এটা 5 মার্কসের ছিল। আর নেক্সট হচ্ছে, গিভ এ নোট ইন সয়েল কনজারভেশনস, ইটস মেথড অ্যান্ড ইম্পর্টেন্স। আচ্ছা, এরপর বলেছে কি, যে মৃত্তিকা সংরক্ষণের যে মেথডগুলো, সেগুলো কি কি, মানে পদ্ধতিগুলো জানতে চেয়েছে, এবং মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজনীয়তাটাই বা কী কী গুরুত্ব আছে মৃত্তিকা সংরক্ষণে। তো মৃত্তিকা সংরক্ষণের যে পদ্ধতিগুলো, সেগুলো বলতে এখানে তোমরা দুটি পদ্ধতি মূলত দেখা যায়, একটা যান্ত্রিক পদ্ধতি আর একটা হচ্ছে শস্য চাষের যে পদ্ধতি সেটা। তো যান্ত্রিক পদ্ধতির মধ্যে আমরা বলতে পারি যে সমোন্নতি রেখা বরাবর চাষ, আর ধাপ চাষ, ক্রিস ক্রস মেথডে চাষ, বা সেল্টার বেল্ট, এই ধরনের পদ্ধতিগুলো রয়েছে। আর শস্যাবর্তন পদ্ধতি, যেগুলো কিছু কীভাবে কৃষি ব্যবস্থায় আমরা উন্নতি ঘটাতে পারি, যেরকম শিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ, কিংবা বেশি আচ্ছাদনকারী উদ্ভিদের চাষ করা কৃষি জমিতে, মালচিং পদ্ধতি কৃষি জমিতে চাষ করা, এই ধরনের কীভাবে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা যায় চাষবাসের মাধ্যমে, সেটা বললেই হবে। অ্যান্ড ইম্পর্টেন্স, যেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের যে গুরুত্ব, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ মৃত্তিকা আমাদের জন্য, কারণ মৃত্তিকা থেকে আমরা আমাদের খাদ্য উৎপাদনের যে ভিত্তি সেটা স্থাপন করি, অর্থাৎ কৃষিকার্যের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন হয়, যে খাদ্য খেয়ে মানুষ বেঁচে থাকে। এবং তাছাড়াও উদ্ভিদ জগতের জন্য, সমগ্র উদ্ভিদ জগতের জন্য মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও সমগ্র অণুজীব, অর্থাৎ ছোট ছোট যে প্রাণী যারা মৃত্তিকাতে বসবাস করে, তাদের জন্য কিন্তু মৃত্তিকাটা খুব ইম্পর্ট্যান্ট। তাই আমরা সয়েল কনভারসেশনটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে এটাকে গুরুত্ব দেব, এবং এটার ইম্পর্টেন্স যথেষ্ট রয়েছে। তো নেক্সট ইউনিট 3 এর কোশ্চেন দেখো, এক্সপ্লেন দ্য ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট বায়োম অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কেন পৃথিবীর যে বায়োমগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োম কেন। তো এক্ষেত্রে কিন্তু একটু নিজের ভাষায় লেখা প্রয়োজন এই অ্যান্সারটা। এই অ্যান্সার ফ্রেমিংটা তোমরা প্রথমে যেটা লিখতে পারো সেটা হচ্ছে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে যেহেতু খুব বেশি জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়, বা এই অরণ্যে যেহেতু উষ্ণতা এবং আর্দ্রতার পরিমাণ অধিক, তাই উদ্ভিদের বৃদ্ধি কখনো ব্যাহত হয় না। তাই এটা চিরসবুজ অঞ্চল, তো চিরহরিত অরণ্য দেখা যায় মেনলি। এছাড়াও এখানে যেহেতু জীববৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে বেশি, তাই জীবভরের পরিমাণটাও কিন্তু সবথেকে বেশি, অর্থাৎ বায়োমাসের পরিমাণটা সবথেকে বেশি। এই কারণে মেনলি এটাকে সর্বোৎকৃষ্ট বায়োমও বলা হয়ে থাকে। তো এই কিছু কিছু পয়েন্টগুলো দিয়ে তোমরা স্টার্টিং করতে পারো। তারপরে উদ্ভিদের যে বৈশিষ্ট্য বা প্রাণী জগতের যে বৈশিষ্ট্য, প্রাণী জগতের কিছু উদ্ভিদের নাম দিলে বা প্রাণীর কিছু নাম দিলে, সেই সমস্ত দিয়ে, বা জলবায়ু, মৃত্তিকা, এই সমস্ত দিয়ে অ্যান্সারটাকে ফ্রেমিং করে ভালোভাবে এন্ড করতে পারো। তো তার সাথে দেখো আরেকটা যে কোশ্চেন আছে, হোয়াট আর দ্য মেজর রিজন ফর ইটস গ্র্যাজুয়াল ডিপ্লেশন, মানে
কেন বর্তমানে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ধ্বংসের দিকে এগোচ্ছে? তো অফকোর্স মানুষেরই অবিবেচনাবশত কার্যের ফলে, চোরা শিকারের ফলে, বিভিন্ন নির্মাণ কার্যের ফলে। তো এই সমস্ত পয়েন্টগুলো দিতে পারো। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বায়োজিওকেমিক্যাল সাইকেল ইন বায়োজিওগ্রাফি? তো বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কী কী আমরা জানি না, জলচক্র, কার্বন চক্র, ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র, সালফার চক্র, অক্সিজেন চক্র, মেনেই 6 চক্র যেগুলোকে আমরা পড়ে থাকি, সেই চক্রগুলোর কথা বলা হয়েছে। তো এই চক্রগুলোর মেন ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি মৌল সংগ্রহের জন্য বা পরিবেশে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার, জল, অক্সিজেন প্রভৃতি গ্যাসের যে সমতা বজায় রাখা, সেই কারণে। এছাড়াও বিভিন্ন ধরনের কারণ আছে, পয়েন্ট করে করে লিখতে পারো যে নাইট্রোজেন চক্রের কী গুরুত্ব, অক্সিজেন চক্রের কী গুরুত্ব, সালফার চক্রের কী গুরুত্ব, সেগুলো লিখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এলুসিয়েটেড দ্য লস অফ এনার্জি এক্সচেঞ্জ ইন বায়োস্ফিয়ার। এক্ষেত্রে 3টে পয়েন্ট করতে পারো, শক্তির অর্জন, শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তর। এছাড়াও লিন্ডেম্যানের যে 10% সূত্রটা ছিল, সেটার উল্লেখ করতে পারো। তো এইভাবে কোশ্চেনের অ্যান্সারটা ফ্রেম আউট করতে পারো। আচ্ছা, এবার লাস্ট যেটা রয়েছে ইউনিট 4-এর, সেখানে দেখো প্রথম কোশ্চেন দিয়েছে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ডিসপার্সাল অ্যান্ড মাইগ্রেশন অফ অ্যানিমালস ইন দ্য মেজর জিওলজিক্যাল পিরিয়ডস। তো এখানে দেখবে তোমাদের এসএলএমে এই কোশ্চেনটা দেওয়া রয়েছে, এসএলএমের অ্যান্সারটা দেওয়া রয়েছে যে কী কী জিওলজিক্যাল পিরিয়ডে কোন কোন প্রাণীর উদ্ভব হয়েছে বা কোন কোন প্রাণী বিলুপ্ত হয়েছে বা কোন কোন প্রাণীর বিচরণ ঘটেছে অন্য অঞ্চলে, সেই সম্পর্কে এটা লিখতে বলেছে। তো ওটা তোমরা এসএলএম থেকেই পেয়ে যাবে। আর নেক্সট দেখো, হোয়াট ইজ মিন্ড বাই ফাইটো জিওগ্রাফিক্যাল রিজিয়ন, মানে উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল কি, সেটা সম্পর্কে বলতে বলেছে। তো এটাও যে কোনো বইয়েতে বা এসএলএমে পেয়ে যাবে। উদ্ভিদ ভৌগোলিক অঞ্চলগুলোকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে, সেক্ষেত্রে এটাও উল্লেখ করতে পারো। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, অ্যাসেস দ্য ডিপ্লেশন অফ বায়োডাইভার্সিটি ইন রিসেন্ট ডেজ উইথ পার্টিকুলার রেফারেন্স অফ ইন্ডিয়া। এখানে দেখো কোশ্চেনটা দিয়েছে যে প্রথমত জিজ্ঞেস করছে যে ডিপ্লেশন কেন হচ্ছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ জৈব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি, এবং স্পেশাল রেফারেন্স ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের সাপেক্ষে এটা ডিসকাস করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ভারতবর্ষের কিছু পয়েন্ট তুলে ধরতে হবে। যেমন ধরো, যদি আমি দুটো উদাহরণ দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারতবর্ষের যে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজধানী দিল্লিতে অত্যধিক পরিমাণে বায়ু দূষণের ফলে সেখানে বিভিন্ন রকম জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, বিভিন্ন রকম জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, বা মানুষের যে উদ্ভিদ জগৎ বিনাশ ঘটছে। সো অক্সিজেন চক্রের যে সমস্যা হচ্ছে, এই সমস্ত বলতে পারো। আর সেকেন্ড কারণ হচ্ছে, ধরো আরেকটা যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে 5G নেটওয়ার্ক। 5G নেটওয়ার্ক একটা যেটা কারণ বলা যেতে পারে, সেটা হচ্ছে যখন আমাদের 5G নেটওয়ার্ক চালু হয়েছিল, অর্থাৎ ফোনের যে 4G থেকে 5Gতে যখন আমরা ট্রান্সফার করেছিলাম, তখন কিন্তু তোমরা অনেকেই জানো যে অনেক পাখিদের কিন্তু ক্ষতি হয়েছিল। অনেক পাখি এই নেটওয়ার্কের জন্য সমস্যায় পড়েছিল এবং পাখিদের মৃত্যু হয়েছিল বা পাখি বিলুপ্তি হয়েছিল। তো এইটাও উল্লেখ করতে পারো। এছাড়াও যে যেটা মেরিনের ক্ষেত্রে, অর্থাৎ সামুদ্রিক দূষণ যেটা হচ্ছে, বর্তমানে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ সমুদ্রে গিয়ে পড়ছে বা প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ছে, সেই কারণে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এটার জন্য হয়তো কিছু আন্দোলনের উল্লেখ করা যেতে পারে, যেরকম ধরো নর্মদা বাঁচাও আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, এই সমস্ত আন্দোলনের উল্লেখ করা যেতে পারে। তো এটা তোমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে এই ধরনের পয়েন্টগুলো অ্যাড করতে পারো। তো তাতে আমাদের এই কোশ্চেনটা খুব ভালোভাবে ফ্রেম হবে, অ্যান্সারটা খুব ভালোভাবে ফ্রেম হবে। তো এরপর দেখো নেক্সট যেটা এর সাথেই রয়েছে, গিভ এ নোট অন দ্য স্টেপস রিপেয়ার্ড ফর কনভারসেশন অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা বলেছে। তো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা মূলত দুটো পদক্ষেপ নিয়ে থাকি, যেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ সেটাকে আমরা বলি যখন
জীব তার নিজের বাসভূমিতেই তাকে সংরক্ষণ করা হয়। যেরকম ধরো সংরক্ষিত অঞ্চল, কোনো সংরক্ষিত বনাঞ্চল বা কোনো সংরক্ষিত অভয়ারণ্য, সেটাকে বলা হয়। আর যেটা এক্স সিটু সংরক্ষণ, সেটা হচ্ছে জীবের নিজস্ব বাসস্থান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো আদর্শ স্থানে জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়, যেমন ধরো বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা প্রভৃতি। তো এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করা যেতে পারে। যেহেতু এটা 3 মার্কসের আছে, তো বিশাল পয়েন্ট না দিলেও চলবে, এটা কিছু ডায়াগ্রাম ইউজ করেও তোমরা করতে পারো।